নমস্কার সবাইকে। আপনারা অলরেডি জানেন যে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে সেই ফর্মটি গুগল থেকে ডাউনলোড করতে হবে। এখন এই যে ফর্ম, এই 13 পাতার যে ফর্মটি 12 পাতা আপনাদের যে ফিল আপ করতে হবে, এই যে 12টি পাতা কীভাবে সঠিক নির্ভুলভাবে ফিল আপ করবেন তার আজকে কমপ্লিট একটি গাইড আপনাদের এই ভিডিওতে আমি দেবো। প্রপারলি সব কটা পয়েন্ট বুঝিয়ে তো ভিডিওটি শেষ অবধি দেখবেন যাতে কোনো রকম পয়েন্ট বুঝতে আপনার অসুবিধা না হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি ফর্মটি যে ডাউনলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি এখানে আমি ডাউনলোড করে নিয়েছি, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এবার নিচে এখানে 3টে ভাগে বিভক্ত করা হয়েছে। সেটি হচ্ছে প্রথমের যে ভাগটা সেটা হচ্ছে বিভাগ, বিভাগ বা ক্ষেত্র, মানে কোন কোন বিভাগে কি কি আপনার তথ্য লাগছে। দ্বিতীয়টা হচ্ছে বিকল্প বা ইনপুট, মানে এই কলমের আন্ডারে আপনাকে সমস্ত আপনার তথ্যগুলো লিখতে হবে। আর 3 নম্বর হচ্ছে নির্দেশনা, আপনাকে এই নির্দেশনাটা ফলো করতে হবে যে কি বলা হয়েছে। তো প্রথমেই যে যে অপশানটি আছে সেটি হচ্ছে পারিবারিক পরিচয়। পারিবারিক পরিচয় এখানে বলেছে পরিবারের প্রধানের নাম, মানে হেড অফ দ্য ফ্যামিলি। তো আপনার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি আছে সেটি বাবা হতে পারে, মা হতে পারে বা অন্য কেউ। তো সেই যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার নাম এই জায়গাটাতে আপনাকে লিখে দিতে হবে আধার কার্ড অনুযায়ী। দ্বিতীয় যে অপশানটি সেটি হচ্ছে জন্ম তারিখ। জন্ম তারিখটা আপনাকে দিন মাস বছর হিসেবে এখানে দিতে হবে। ধরুন 1/1/1980 আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন ওনার জন্ম, তাহলে আপনাকে কী করতে হবে, 01/01/1980 হাইপেন দিয়ে দিয়ে লিখতে হবে। 3 নম্বর যে অপশানটা সেটা হচ্ছে লিঙ্গ, আপনাকে এখানে দিতে হবে পুরুষ নাকি মহিলা সেটি এখানে দিয়ে দিতে হবে। 4 নম্বর যে অপশানটি হচ্ছে পরিবারের প্রধানের আধার নম্বর, আপনাকে পরিবারের যে যিনি প্রধান আছে তার আধার নম্বরটি এখানে দিয়ে দিতে হবে। 5 নম্বর হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি আপনার পরিবারে ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে সেটি এখানে দিতে হবে। এবার হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারে কজন সদস্য আছে সেটি এখানে সংখ্যায় লিখতে হবে। ধরুন 4 জন, 5 জন বা তার বেশি। ইংলিশে লিখলে বেটার হয়, নাম্বারটা বুঝতে সুবিধা হয়। আপনি এটা 4, 5 বা এরমভাবে যতজন সদস্য আছে সেটি লিখে দেবেন। এখানে বলেছে শুধুমাত্র সংখ্যায়। 7 নম্বর যে অপশানটি সেটা হচ্ছে ঠিকানা। ঠিকানা এখানে আপনার ভিলেজ, পোস্ট অফিস, আপনার জেলা, পিনকোড সমস্ত কিছু এখানে লিখে দিতে হবে, যেটা আপনার স্থায়ী ঠিকানা আধার কার্ড অনুযায়ী। 8 নম্বর হচ্ছে এখানে আপনার যিনি পরিবারের প্রধান আছে ওনার আধারের সাথে সংযুক্ত যে মোবাইল নম্বর সেটি এখানে বসিয়ে দিতে হবে। 9 নম্বর যে অপশানটি আছে এখানে আপনার পরিবারের 5 জন সদস্যের নাম আপনাকে এখানে দিতে হবে। যেমন দেখতে পাচ্ছেন সদস্য 1, 2, 3, 4, 5 জন, 5 জন সদস্যের নাম এখানে দিতে হবে এবং প্রধানের সাথে কী সম্পর্ক আর তাদের আধার নাম্বার এবং লিঙ্গ এখানে আপনাকে দিতে হবে। তো প্রথমেই এখানে দিতে হবে আপনাকে পরিবারের যিনি প্রধান আছে ওনার আধার নম্বরটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে পরিবারের যিনি প্রধান উনি কি অন্নপূর্ণা, মানে উনি যদি মহিলা হন উনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, এখানে যেটি লেখা আছে আবেদন করছেন, তাহলে এখানে হ্যাঁ করবেন। আচ্ছা, সদস্য একে আপনাকে পরিবারের আপনার নামও হতে পারে বা সদস্য একে আপনি যাকে রাখবেন তার নাম এখানে দিতে হবে, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের যে প্রধান ওনার সাথে সম্পর্ক কী। ধরুন আপনি আপনার নাম এখানে লিখছেন, তো আপনার পরিবারের প্রধান আপনার বাবা, তো ফাদার, আপনার যে সাথে যে সম্পর্ক সেটি এখানে লিখতে হবে এবং আপনার আধার নম্বরটি এখানে লিখতে হবে। এবং আপনি যদি কোনো রকম মহিলা হয়ে থাকেন তাহলে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তাহলে আপনাকে এখানে হ্যাঁ করতে হবে, না হলে কিছু করতে হবে না। এরকমভাবে সদস্য 2, সদস্য 3, সদস্য 4 এইভাবে আপনাকে সমস্ত তথ্য, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক এবং আধার নম্বর আপনাকে বসিয়ে দিতে হবে। এবং আপনাদের যদি কোনো সদস্য অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন তাহলে অবশ্যই আপনাদের এই হ্যাঁ অপশানটিতে টিক করতে হবে। এবং আপনি যদি সদস্যের জায়গায় কোনো শিশুর নাম লেখেন, আপনার বাড়িতে এমন কোনো শিশুর নাম লেখেন, তাহলে তার নাম এখানে দিতে হবে। এবং যদি তার বয়স 5 বছরের কম হয়ে থাকে এবং আধার কার্ড না থেকে থাকে তাহলে আধার নম্বরের জায়গায় আপনাকে NA করে দিতে হবে, NA করে দেবেন। নেক্সট চলে আসছি পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার পরিবারের যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছে ওনার ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোডটি এখানে বসাতে হবে এবং সদস্য একের যার নাম দিয়েছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখানে দিতে হবে। সদস্য 2-এরও সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, IFSC এরকম করে প্রত্যেক সদস্যের যে মানে যেটি DBT লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই 5 জন সদস্যের আপনাকে অ্যাকাউন্ট নাম্বার, IFSC এইসব বসিয়ে দিতে হবে। 11 নম্বর যে অপশানটা এটা হচ্ছে যে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি আছেন যিনি ওনার এপিক নম্বর এখানে দিতে হবে, বিধানসভা ক্ষেত্র কী এবং অংশ নম্বর এখানে দিতে হবে এবং সদস্য 1, 2, 3, 4, 5-এ যাদের নাম লিখেছেন তাদের এপিক নম্বর এবং অংশ নম্বর এখানে বসিয়ে দিতে হবে। 12 নম্বরটি হচ্ছে বিভাগ। এই যে বিভাগ সেকশনটা এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার যে বিভাগটি রয়েছে, মানে আপনি যে জাতি থেকে বিলং করেন, সেটা SC হতে পারে, ST হতে পারে, OBC হতে পারে বা জেনারেল হতে পারে। এবার অনেকের এখানে একটা ডাউট আছে যে জেনারেল কাস্টের জন্য তো এখানে
মানে পার্টিকুলারলি লেখা নেই যে জেনারেল বলে, তো অনেকের এখানে বুঝতে অসুবিধা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে বলে রাখি, যারা জেনারেল কাস্ট থেকে বিলং করছেন তারা এই যে অপশানটি অসংরক্ষিত ইউআর মানে হলো আনরিজার্ভড, যেটি জেনারেল কাস্টকে বোঝায়, তো আপনারা অসংরক্ষিত এই অপশানটিতে ক্লিক করবেন যদি জেনারেল কাস্ট হয়ে থাকেন। এবং জেনারেল কাস্টের আরেকটি আর্থিকভাবে দুর্বল জিনিস শ্রেণী থাকে, যেটাকে আমরা আনরিজার্ভ ইডাব্লিউএস বলি, মানে ইকোনমিক্যালি উইকার সেকশন। তো সেই ক্ষেত্রে আপনাকে এই অপশান ক্লিক করতে হবে, দ্বিতীয় অপশানটা, কিন্তু তার জন্য এসসি এসটি বা যেমন সার্টিফিকেট থাকে সেরকম আপনার সরকারি প্রদত্ত শংসাপত্র থাকতে হবে যদি আপনি আর্থিকভাবে দুর্বল শ্রেণী হন, মানে ইডাব্লিউএস এর মধ্যে পড়েন। খ অপশানে আছে রেশন কার্ড খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থেকে থাকে তাহলে হ্যাঁ হবে, যদি না থেকে থাকে তাহলে না হবে। এবার আপনাকে দিতে হবে আপনার যে রেশন কার্ড আছে তার ধরন দিতে হবে, এটা কি RKSY 1, 2, AY, SPHH কি আপনার, নাকি ভর্তুকিহীন কি রেশন কার্ডের ধরন আছে সেটি আপনাকে দিতে হবে। এবার হচ্ছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, যদি না হয় না দেবেন। এবার হচ্ছে সম্পদ। এই যে সম্পদ, এখানে আপনাকে বলা হয়েছে যে বাড়িতে, মানে আপনার বাড়িতে কি 3টি বা তার বেশি পাকা ঘর আছে? যদি থাকে হ্যাঁ করবেন, যদি না থাকেন তাহলে না করবেন। এবার বলা হচ্ছে পারিবারিক জমির মালিকানা, আপনাদের নামে যদি কোনো জমি থাকে, জমি জায়গা থাকে, তো তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। এবং তার সাথে আপনাকে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি বা আরওআর এবং হালনাগাদের তারিখের সর্বশেষ জমির রেকর্ডের কপি আপনাকে দিতে হবে। 3 নম্বর যে অপশানটা সেটা হচ্ছে পরিবারের যে সদস্যের মোট জমির পরিমাণ কত। আপনাদের পরিবারে যা সদস্য আছে সকলের মোট যে জমির পরিমাণটা সেটি এখানে লিখে দিতে হবে শতকে, যেটা আপনার রেজিস্ট্রেশন নথি বা আরওআরে রয়েছে, আরওআর নথি অনুযায়ী। এবার হচ্ছে যানবাহন। আপনি আপনি বা আপনার পরিবারের সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি আপনার ফ্যামিলিতে কোনো রকম 4 চাকার গাড়ি, এখানে কী কী বলেছে, গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন। এবং যদি হ্যাঁ হয় তাহলে মডেল নম্বর এখানে আপনাকে দিতে হবে। এবং যদি হ্যাঁ হয় তাহলে এখানে লিখতে হবে আপনার গাড়ির সংখ্যা কটি এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। আর যদি না হয় তাহলে আপনাকে না করে দিতে হবে। এবার হচ্ছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। যদি আপনার পরিবারের কোনো সদস্যের যদি কোনো রকম স্বাস্থ্য বিমা থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ অপশানে আপনি ক্লিক করবেন, এবং যদি না থাকে তাহলে না করবেন। প্রথমেই আছে হেড অফ দ্য ফ্যামিলি। যদি হেড অফ দ্য, আপনার যদি পরিবারের যিনি প্রধান আছে ওনার যদি কোনো রকম সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বিমা থাকে তাহলে এটি এখানে আপনাকে টিক করতে হবে। এখানে আপনাকে বিমার অঙ্কটা লিখতে হবে, কত করে প্রিমিয়াম আছে সেটা এখানে বসাতে হবে। সদস্য একে যা দিয়েছেন তার যদি সরকারি বেসরকারি বা কোনো রকম থাকে তাহলে বিমা থাকে তাহলে বিমার অঙ্ক এবং প্রিমিয়াম এখানে বসাতে হবে। সেইভাবে সদস্য 2, 3, 4, 5 এভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। ঘ এই যে ঘরটি আছে আয় বা পেশা। 1 নম্বর অপশান বলছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। আপনার ফ্যামিলিতে যদি কেউ ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, কেউ যদি ট্যাক্স পে করেন তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। এবার দ্বিতীয়ত বলেছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে। প্যান কার্ড মোটামুটি সবারই থাকে, এবং যদি না থাকে কারোর তাহলে না উল্লেখ করবেন। এবং যদি হ্যাঁ হয় তাহলে প্যান কার্ডের নাম্বার দিতে হবে। এখানে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির নাম, প্যান কার্ড নম্বর, সদস্য একে যার নাম আছে তার নাম, প্যান কার্ড নম্বর, সদস্য 2, 3, 4, 5 এভাবে নাম এবং প্যান কার্ড নম্বর আপনাকে দিয়ে দিতে হবে। এবার আপনার পরিবারের সকল সদস্যের কর্মসংস্থানের ধরনটি এখানে দিতে হবে। প্রথমে হচ্ছে আপনার পরিবারের প্রধান। পরিবারের প্রধান কি কোনো রকম সরকারি ক্ষেত্রের সাথে যুক্ত, নাকি কোনো বেসরকারি ক্ষেত্রের সাথে, নাকি কোনো রকম ব্যবসায়ী বা মালিক, নাকি কোনো রকম পার্ট টাইম কাজ করেন, নাকি কৃষক বা শিল্পী বা কারিগর, নাকি পরিযায়ী শ্রমিক, নাকি বেকার, না অন্যান্য কি আছে সেইটি আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। এবং সঠিক ডিটেলস এখানে প্রোভাইড করবেন, তার জন্য কিন্তু প্রয়োজনীয় নথি দিতে হতে পারে। সেইভাবে সদস্য এক কি সরকারি বেসরকারিতে কাজ করেন নাকি অন্য কোনো কাজ করেন সেগুলি এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। সদস্য 2, 3, 4, 5 যাদের নাম দিয়েছিলেন সেই হিসাবে তাদের যে কর্মসংস্থান সেই সম্পর্কিত তথ্য এখানে 5 জনের দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা আপনাকে লিখে দিতে হবে। শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কতজন আছে বা অশিক্ষিত কতজন আছে। ধরুন 3 জন শিক্ষিত আছে, 2 জন অশিক্ষিত আছে, সেইভাবে এখানে আপনি লিখে দেবেন। এবার হচ্ছে পরিবারের প্রধান কি শিক্ষিত না অশিক্ষিত, নাকি যদি অশিক্ষিত হয়ে থাকে কিছু দেওয়ার দরকার নেই, যদি শিক্ষিত হয়ে মানে আপনি টিক করে থাকেন তাহলে এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। সেইভাবে সদস্য মানে যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। যদি সদস্যটি অশিক্ষিত হয়ে থাকে কিছু দেওয়ার দরকার নেই। এভাবে প্রত্যেকটি সদস্যের শিক্ষিত না অশিক্ষিত সেটি আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এবার হচ্ছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। যদি আপনার পরিবারের কেউ কোনো রকম মন্ত্রী বা সাংসদ বা বিধায়ক বা এই রকম কোনো রকম সাংবিধানিক পদ এইসবের সাথে যুক্ত থাকেন তাহলে হ্যাঁ করবেন, এবং তাদের ওনার যে মানে সদস্য নম্বর সেটি এখানে দিতে হবে। আর যদি না হয় তাহলে না করবেন। এবার হচ্ছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী। আপনার পরিবারে যদি কেউ সরকারি পেনশনভোগী হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, এবং সদস্য পেনশন স্লিপ আপনাকে হয়তো অ্যাটাচ করতে হতে পারে তার জন্য, এবং এখানে তার সদস্য নম্বরটা বসাবেন, এবং না হলে না করবেন। 7 নম্বর হচ্ছে কোনো সদস্য কি জিএসটি অধীন নিবন্ধিত আছেন। যদি আপনার পরিবারে কেউ জিএসটি রেজিস্টার্ড হন, মানে জিএসটি থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। যদি হ্যাঁ করেন তাহলে এখানে জিএসটি নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে। এবার হচ্ছে পরিবারের মোট বার্ষিক আয় টাকায়। আপনার পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা টাকার অঙ্কে এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এবারের যে চলে আসছি আমরা অন্যান্য পরিচয় ও নথি। এখানে বলছে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি আপনার পরিবারের প্রধানের নাম বা বাকি যে সদস্য আপনি দিয়েছেন
তারা যদি এসআইয়ের নাম নর্মালি এসে থাকে তাহলে প্রযোজ্য নয় করে দেবেন। যদি এসআইয়ের নাম আসেনি, বাদ পড়েছেন, তাহলে সিএ এর জন্য যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আবেদন করা হয়েছেতে টিক দেবেন এবং আবেদনের যে অ্যাপ্লিকেশন নম্বরটি সেটা এখানে দিতে হবে। এবং যদি আপনার আবেদন করা হয়েছে এবং সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে তাহলে ইস্যু করা হয়েছে এটিতে আপনি টিক দেবেন, দিয়ে এখানে সার্টিফিকেট নম্বরটা দিতে হবে। সেইভাবে প্রত্যেকটি সদস্যের যদি সিএ আবেদন অ্যাপ্লিকেশন নম্বর থাকে বা সার্টিফিকেট নম্বর থাকে তাহলে বসাতে হবে, নয়তো প্রযোজ্য নয় করে দিতে হবে। এবার আমরা চলে আসছি 8 নম্বর পৃষ্ঠায়। 8 নম্বর পৃষ্ঠায় বলছে যে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট আরডি, এআরডি বা শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড এগুলো কি আছে কারোর পরিবারের কোনো সদস্যের বা প্রধানের? যদি থাকে তাহলে পরিবারের প্রধানের যদি কোনো কিষাণ ক্রেডিট কার্ড থাকে বা কিছু থাকে তাহলে সেই নম্বরটি, আইডির সংখ্যা এবং যে তারিখে ইস্যু হয়েছে সেটি এখানে বসিয়ে দিতে হবে। এবং কোনো সদস্যের যদি থেকে থাকে তাহলে সেটিও এখানে বসাতে হবে, না হলে বসানোর দরকার নেই। 3 নম্বর হচ্ছে যদি এসআইআর 2026 নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি এসআইআর 2026 যে হয়েছিল সেখানে যদি নাম কারোর বাদ পড়ে থাকে তাহলে সেটি যদি মামলার আন্ডারে থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন এবং মামলার বিবরণ আপনাকে দিতে হবে এখানে। আর যদি না হয় তাহলে না করবেন বা প্রযোজ্য নয় এখানে টিক করতে পারেন। এইভাবে বাকি সদস্যদেরও এসআইআর যে স্ট্যাটাস সেটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে, না কি হ্যাঁ বা প্রযোজ্য নয় আপনাকে দিয়ে দিতে হবে। এবার আমরা চলে আসছি 9 নম্বর পেজে। 9 নম্বর পেজে বলা হচ্ছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। এর আন্ডারে কী কী আছে? প্রথমে হচ্ছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখানে আপনার পরিবারের আপনি 4টি শিশুর নাম দিতে পারবেন ম্যাক্সিমাম। তো প্রথমে আপনাকে বলা হয়েছে শিশু সদস্য নম্বর দিতে, মানে আপনি যে উপরে যে 5জন সদস্যের নাম দিয়েছিলেন প্রথমে একদম হেড অফ দ্য ফ্যামিলির সাথে যে 5জনের আপনি সদস্যের নাম দিয়েছিলেন, তো সেই সদস্যের মধ্যে যদি 4 নম্বর, 5 নম্বর বা কোনো সদস্য নম্বরে যদি শিশুর নাম দিয়ে থাকেন তাহলে সেই নম্বরটি এখানে দিতে হবে। ধরুন 3 নম্বরে আপনি শিশুর নাম দিয়েছিলেন ওখানে কোনো, তো এখানে আপনাকে 3 লিখে দিতে হবে, মানে সদস্য সংখ্যা 3-এতে আমার শিশুর নাম দেওয়া আছে। এবার কী করতে হবে আপনাকে এখানে 1 নম্বর শিশুর আপনাকে এখানে নামটা লিখে দিতে হবে, সে কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম কী এবং বিদ্যালয়টি কী ধরনের, সরকারি, বেসরকারি নাকি স্বীকৃত মাদ্রাসা নাকি অন্যান্য নাকি কী, সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। সেইভাবে শিশু সদস্য নম্বর 2 যদি আপনার ওখানে থেকে থাকে সদস্য নম্বরে যদি 2জন শিশুর নাম দিয়ে থাকেন, ধরুন 2 নম্বরে কোনো শিশুর নাম দিয়েছেন তাহলে 2 নম্বরটা আপনাকে এখানে লিখে দিতে হবে এবং শিশু সদস্য 2-এ শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং কোন বিদ্যালয়ে কী ধরনের বিদ্যালয়ে পড়াশোনা করেন, সরকারি, বেসরকারি, স্বীকৃত মাদ্রাসা নাকি অন্যান্য, সেটি আপনাকে লিখে দিতে। এইভাবে ম্যাক্সিমাম আপনি 4টি শিশুর এখানে কোন বিদ্যালয়ে অধ্যয়নরত সেই শিশুর যে তথ্য সেটি আপনি এখানে দিতে পারবেন। এখানে হচ্ছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য 1, 2, 3 এভাবে যাদের নাম দিয়েছেন তাদের বর্তমান যে টিকা মানে কোভিড টিকাকরণ যে তার স্ট্যাটাস কী আছে, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে। আর যদি না হয় তাহলে টিকাকরণ করা হয়নি, এই অপশানটি আপনাকে ক্লিক করতে হবে। এবং এখানে বলা আছে নির্দেশনায় যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি আপনাকে সাবমিট করতে হতে পারে, যদি না হয়ে থাকে তাহলে না নেওয়ার কারণ কি সেটা আপনাকে লিখে দিতে হবে। এইভাবে আপনি সব যে শিশু সদস্যের আপনি টিকাকরণের যে তথ্য সেটি আপনাকে টিক করে দিতে হবে। এবার চলে আসছি সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। প্রথম অপশানে বলছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। দেখুন ডিবিটি লিঙ্ক আগে সেভাবে মানুষ করে ওঠেনি, ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার হতো, এখন ডিবিটি লিঙ্ক হচ্ছে। তো আগে যদি আপনি কোনো প্রকল্প ডিবিটির মাধ্যমে পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না করবেন। এবং যদি হ্যাঁ করেন তাহলে প্রকল্পের নাম কী কী আছে সেটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে যে ডিবিটির মাধ্যমে আপনি কী কী প্রকল্প পান। কিন্তু প্রথম অপশানে যেহেতু পরিবারের প্রধান আছে তো পরিবারের প্রধান কি কোনো রকম প্রকল্পের সুবিধা পান, হ্যাঁ কি না এটা আপনাকে দিতে হবে। এবং যদি প্রধান আপনার পরিবারে কিছু প্রকল্পের সুবিধা পেয়ে থাকে তাহলে আপনাকে এখানে লিখে দিতে হবে। এবং এটি বলছে প্রত্যাহার করতে চান, ধরুন আপনার 2টি প্রকল্প আছেন এবং আপনি 2 নম্বর প্রকল্পটি সুবিধা আর পেতে চান না এবং বেরিয়ে যেতে চান সেই প্রকল্প থেকে, তাহলে হ্যাঁ অপশানে ক্লিক করবেন। আপনি যখনই হ্যাঁ করে দেবেন মানে আপনি সেটি প্রত্যাহার করতে অনুরোধ জানাচ্ছেন। সেইভাবে সদস্য নম্বর 1 যদি কোনো রকম ডিবিটির মাধ্যমে সুবিধা পেয়ে থাকে তাহলে হ্যাঁ, যদি না হয় না, যদি হ্যাঁ হয় তাহলে প্রকল্পের নাম দিতে হবে এবং কোনো প্রকল্প সুবিধা থেকে যদি নিজেকে প্রত্যাহার করতে চায় তাহলে এই যে হ্যাঁ বক্সটিতে টিক চিহ্ন দিতে হবে, না হলে কিচ্ছু করতে হবে না, কোনো টিক চিহ্ন দিতে হবে না। এইভাবে সদস্য 2 এর হ্যাঁ কি না এবং কী প্রকল্প আছে না হলে কিছু লিখতে হবে না। সেভাবে সদস্য 3 এবং সদস্য 4 এবং 5-এর আপনাকে লিখে দিতে হবে। এবার যদি আপনি এখানে কোনো প্রকল্প প্রত্যাহার করার জন্য হ্যাঁ করে থাকেন তাহলে বাদ দেওয়া কেন হলো সেই কারণটা আপনাকে এখানে বলতে হবে। এখানে বলেছে অফিসার কর্তৃক পূরণীয়। লাস্ট আমরা চলে এসেছি 12 পেজের একদম শেষে, যেখানে বলা হচ্ছে ঘোষণা ও সম্মতি, মানে আমি উপরে যে তথ্যগুলি প্রদান করেছি সেটি আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি যদি মিথ্যা প্রমাণিত হই তাহলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এবার এখানে আপনাকে স্বাক্ষর করতে হবে এবং এখানে সম্মত যে বক্সটি এখানে টিক চিহ্ন করতে হবে। আর এখানে বলে দিয়েছে এই ফর্মটি যাচাইযোগ্য, এই ফর্মটি ভেরিফিকেশন করা হতে পারে। তাই সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি যে যা কিছু এই ফর্মটা আপনি যদি ফিল আপ করেন, আপনি যদি এই ফর্মটা ফিল আপ করেন তাহলে যা কিছু তথ্য দেবেন সেগুলি
সঠিক দেবেন এবং তার যে ডকুমেন্টগুলো আপনি জমা দেবেন সেগুলি সঠিক দেবেন। কেননা ভুল তথ্য আপনি যদি দেন ভেরিফিকেশন হলে আপনি কোনো রকমভাবে আপনি বা আপনার ফ্যামিলি সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। আমাদের ফর্ম এন্ড হয়ে যাচ্ছে 12 পাতার এই যে ফর্ম, এবং 13 নম্বর যে পাতাটি এটি হচ্ছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এখানে অফিসিয়াল যারা কর্তৃপক্ষরা আছেন ওনারা এইটি ফিল আপ করবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এত দূর অবধি ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন।